আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে ফিজিক্স থার্ড ইয়ার অনার্সের এবং মাস্টার্স প্রিলিমিনারির কোয়ান্টাম মেকানিক্সের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শামসুল আলম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, গভর্নমেন্ট এডওয়ার্ড কলেজ, পাবনা। আমরা গত লেকচারে চ্যাপ্টার 2 অর্থাৎ বেসিক কনসেপ্ট অফ কোয়ান্টাম মেকানিক্স অ্যান্ড অপারেটর এগুলো নিয়ে কথা আলোচনা করেছি এবং গত লেকচার পর্যন্ত ওই আলোচনাগুলো শেষ করেছি। এবং আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। এটা হচ্ছে তোমাদের থার্ড ইয়ারের স্টুডেন্টদের জন্য শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন এবং মাস্টার্স প্রিলিমিনারি স্টুডেন্টদের জন্য। কোয়ান্টাম মেকানিক্সের শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনকে বলা হয় হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের হাতিয়ার। যেমনটি হচ্ছে তোমার ক্লাসিক্যাল মেকানিক্সে নিউটনের সেকেন্ড ল এফ ইকুয়াল টু এম এ, এটা হচ্ছে তোমার বলা হয় ক্লাসিক্যাল মেকানিক্সের হাতিয়ার। ঠিক এরকম একটা ইকুয়েশন আমরা কোয়ান্টাম মেকানিক্সে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ওয়েভ ইকুয়েশন, শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, দ্যাট ইজ শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, এটা ব্যবহার করি। তো এই ইকুয়েশনের টা কেমন? এই ইকুয়েশনটা আসলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবং এটা দিয়ে যে কাজটা করা হয় সেটা হচ্ছে তোমার এটা কোনো সিস্টেম, কোয়ান্টাম মেকানিক্যাল কোনো সিস্টেম, এটা কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম। এই কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেমের ওয়েভ ফাংশন, একটা সিস্টেমকে ডেসক্রাইব করতে গেলে সম্পূর্ণরূপে সেখানে আমরা ওই সিস্টেমের ওয়েভ ফাংশনটা জানতে চাই, এবং সেই ওয়েভ ফাংশনটা জানা যায় এই শ্রোডিঞ্জার ইকুয়েশনের মাধ্যমে। তাহলে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা হচ্ছে কি, কোনো কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেমের ওয়েভ ফাংশন বা স্টেটের যে ফাংশন, সেই ফাংশনটা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের মাধ্যমে জানা যায়। এটা একমাত্রিক ইকুয়েশন। এটা হচ্ছে এই শ্রোডিঞ্জার ইকুয়েশন, এটা তোমার হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের কোয়ান্টাম মেকানিক্যাল কোনো সিস্টেমের অবস্থা এবং সময়, কোন সময় তার অবস্থা কেমন সেটা পর্যবেক্ষণ করা যায় এবং সেটা বের করা যায় যে ওই কণাটা বা ওই পার্টিকেল বা ওই কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেমটা নির্দিষ্ট সময়ের পর তার অবস্থান কত, তার ভরবেগ কত। বিশেষ করে অবস্থান এবং ভরবেগ, এই দুইটা যদি আমরা জানতে পারি তাহলে মোটামুটি এই সিস্টেমকে পরিপূর্ণভাবে ব্যাখ্যা করা যায়। শ্রোডিঞ্জার ইকুয়েশন দিয়ে আমরা ওই স্টেট বা ওই তোমার ওই সিস্টেমের অবস্থা সম্পর্কে আমরা জানতে পারি। ঠিক এরকম যে ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা ব্যবহার করি হচ্ছে এফ ইকুয়াল টু এম এ, এটাকে বলা হয় ক্লাসিক্যাল মেকানিক্সের মূল হাতিয়ার। ঠিক শ্রোডিঞ্জার ইকুয়েশনও আমাদের কি কোয়ান্টাম মেকানিক্সের মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। এই ইকুয়েশনটা সর্বপ্রথম যিনি দেন তিনি হচ্ছে এডুইন, এই বিজ্ঞানীর নাম হচ্ছে এডুইন শ্রোডিঞ্জার। এবং ইনি যে স্বীকার্য দিয়েছিলেন ওয়েভ ফাংশনের, সেই স্বীকার্যের বলেই তিনি এই ইকুয়েশনটা প্রতিপাদন করেন, এবং এটা 1925 সালে উনি এই ইকুয়েশনটা প্রতিপাদন করেন এবং এটা পাবলিশ করে হচ্ছে 1926 সালে। এবং এর জন্য উনি পরবর্তীতে নোবেল পুরস্কারে ভূষিত হন, নোবেল প্রাইজ পান এই শ্রোডিঞ্জার ইকুয়েশন প্রতিপাদন করার জন্য 1933 সালে। তাহলে আমরা এখন একটা ওয়েভ ফাংশন দিয়ে আমরা কোনো সিস্টেমের অবস্থাকে ব্যাখ্যা করতে পারি, এবং সেই ওয়েভ ফাংশন দিয়ে আমরা যে ইকুয়েশনটা আনবো সেটা হচ্ছে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। আমরা এখন এই ইকুয়েশনটা প্রতিপাদন করব। তাহলে এখানে আমাদের হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা প্রতিপাদন করি। শ্রোডিঞ্জার ইকুয়েশন প্রতিপাদন করতে গেলে আমাদের যে বিষয়টা জানতে পারেন, মনে করলাম একটা কোয়ান্টাম বলবিজ্ঞানে একটা যে কোনো একটা মুক্ত কণা ধরতে, দ্যাট ইজ ফ্রি পার্টিকেল আছে। সেই মুক্ত কণার ভর হচ্ছে এম, এবং তার শক্তি হচ্ছে ই, এবং তার রৈখিক ভরবেগ হচ্ছে পি।
রৈখিক ভরবেগ পি, তাহলে পি ইকুয়াল টু এমভি হতে পারে। তাহলে এখন আমরা এটাকে এখানে লিখতে পারি, যদি এই অবস্থা হয় এই সিস্টেমের, তাহলে আমরা লিখতে পারি ওই কণাটির এনার্জি কত, তাহলে তার শক্তি, কণাটির শক্তি ই সমান কত, ইকুয়াল টু এইচ নিউ, এটা লিখতে পারি। আবার এখান থেকে আমরা ইকুয়াল টু এইচ নিউ এর জায়গায় এটাকে একটু যদি ভেঙে লিখি, তাহলে ই এইচ বাই 2 পাই লেখা যায়, ইন্টু উপরে 2 পাই দিয়ে নিচে আবার কত দেওয়া যায়, যেহেতু 2 পাই দিয়ে ভাগ করলাম তাহলে 2 পাই দিয়ে গুণ করতে হবে, 2 পাইয়ের সাথে আমাদের নিউ আছে। তাহলে এখান থেকে দেখো এইচ বাই 2 পাই মানে হচ্ছে আমাদের এইচ কাট, এটা আমরা জানি, আর 2 পাই নিউ মানে হচ্ছে আমাদের ওমেগা, ওমেগা ইকুয়াল টু 2 পাই নিউ। তাহলে এখান থেকে সুতরাং ই ইকুয়াল টু যদি এইচ নিউ এইচ কাট ওমেগা হয়, তাহলে আমরা এখানে লিখতে পারবো ওমেগা সমান কত, সুতরাং ওমেগা ইকুয়াল টু হচ্ছে আমাদের ই ডিভাইডেড বাই এইচ কাট। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। তাহলে আবার দেখো, আবার আবার আমরা করতে পারি কে ইকুয়াল টু, আবার জানি আমরা কে ইকুয়াল টু হচ্ছে 2 পাই বাই ল্যামডা তরঙ্গ সংখ্যা। তাহলে এখান থেকে 2 পাই, একে আমরা লিখতে পারি হচ্ছে 2 পাই বাই এইচ লেখা যায়, আর এখানে এইচ বাই ল্যামডা লেখা যায়। তাহলে 2 পাই বাই এইচ মানে 2 পাই বাই এইচ মানে হচ্ছে এইচ বাই 2 পাই মানে এইচ কাট, তাহলে এটা নিচে চলে যাবে, এইচ কাট হবে। আর এইচ বাই 2 পাই মানে এইচ বাই পাই ল্যামডা মানে হচ্ছে তোমার ডি ব্রগলি ইকুয়েশন যে আছে, ডি ব্রগলি ইকুয়েশন হলো পি, পি ইকুয়াল টু, তাহলে এখানে আমরা এইচ বাই পি, এটা হচ্ছে এইচ বাই ল্যামডা মানে হচ্ছে পি লিখলাম, আর 2 পাই বাই এইচ আছে, এটাকে আমরা নিচে এইচ কাট লিখলাম। তাহলে এখান থেকে কে ইকুয়াল টু পি বাই এইচ কাট হলো। সুতরাং এখান থেকে আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে পি ইকুয়াল টু এইচ কাট কে, দ্যাট ইজ কে এইচ কাট, এটা ইকুয়েশন নাম্বার 2। এখন এখানে এইচ কাট, এইচ কাটটা এখানে এইচ কাটটা কি, যে এখানে এইচ কাট এইচ বাই 2 পাই, এইচ কাট ইকুয়াল টু এইচ বাই 2 পাই, আর তোমার হচ্ছে পি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা, এটা হচ্ছে ল্যামডা, এটা হচ্ছে ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন, পি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা, খুব বিখ্যাত একটা ইকুয়েশন। এখান থেকে আমরা এই ইকুয়েশনটা লিখলাম। তাহলে এক্ষেত্রে ওই যে কণা, এই কোয়ান্টাম মেকানিক্যাল যে পার্টিকেল, ওই কণাটার ডি ব্রগলি তরঙ্গ কত হবে, তাহলে কণাটির ডি ব্রগলি তরঙ্গ হবে, তোমরা আমাদের এখানে ডি ব্রগলি তরঙ্গ মানে হচ্ছে ওয়েভ ফাংশন সাই, আর টি ইকুয়াল টু হচ্ছে, এটা আমরা এক্সপোনেনশিয়াল ফর্মে লিখবো, যেহেতু এটা হচ্ছে তোমার জটিল সংখ্যা, সাই একটা জটিল সংখ্যা, একে এক্সপোনেনশিয়াল ফর্মে লিখবো এ ই টু দি পাওয়ার আই পি ডট আর মাইনাস ওমেগা টি, এই ইকুয়েশন লিখলাম আমরা। তাহলে এখান থেকে দেখো এ ই টু দি পাওয়ার আই পি ডট আর, পি ডট আর মাইনাস ওমেগা মানে আমরা কত লিখতে পারি, ওমেগা মানে ই বাই এইচ কাট, তাহলে আমরা এই যে ওমেগা মানে ই বাই এইচ কাট আছে, এখানে আমরা বসিয়ে দিতে পারি, ওমেগা মানে হচ্ছে ই ডিভাইডেড বাই এইচ কাট, আর এখানে একটা টি থাকবে। এই ইকুয়েশন আমাদের হলো, এই ইকুয়েশনটার নম্বর হচ্ছে আমাদের 3 নম্বর ইকুয়েশন। তাহলে সেক্ষেত্রে আমরা এখন একে যদি 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু পজিশন, তাহলে এখন কি হবে, তাহলে সেক্ষেত্রে ডেল্টা সাই আর টি সমান হবে এ, কনস্ট্যান্ট বাইরে আসলো, ডেল্টা ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার আই পি ডট আর মাইনাস ইটি ডিভাইডেড বাই এইচ কাট।
এখানে আমরা যেটা লিখেছি এটা হচ্ছে ই, এটা কে হবে, এটা কে ডট আর কে মানে হচ্ছে আমাদের পি বাই এই স্কার্ট, পি বাই এই স্কার্ট এখানে হবে। তাহলে এই স্কার্টটা কমন নিলে পরে এটা আসবে, এখানে একটু ভুল হয়েছিল, ইকুয়াল টু তাহলে এখানে এ ডেল্টা ই টু দি পাওয়ার আই ডট পি, পি ডট আর মাইনাস ইটি বাই এই স্কয়ার। এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে তোমার এ ডেল্টাকে ভেঙে দেই, থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড, এটা লিখতে পারি। এবং এর সাথে উপরটাও ভেঙে দিতে পারি, ই টু দি পাওয়ার আই পি, পি কে থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে আমরা যদি লিখি তাহলে পি ডট আর সমান কত হয়, পি ডট আর ইকুয়াল টু হচ্ছে পি এক্স আই প্লাস পি ওয়াই জে প্লাস পি জেড কে, এটা হলো, এবং এর ডট গুণন হবে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এটা হবে। এখানে ডট গুণন করলে পরে একই ভেক্টরের ডট গুণন থাকবে আর ভিন্ন ভেক্টরের ডট গুণন এখান থেকে 0 হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের থাকবে pxx প্লাস py y প্লাস pz z, এটা থাকবে। দ্যাট ইজ p ডট r এর জায়গায় আমরা এটা বসিয়ে দিতে পারি, i pxx প্লাস py y প্লাস pz z, pz z pz z, তাহলে p ডট r এর মানে এটা আমরা বসিয়ে দিলাম মাইনাস মাইনাস ইটি ডিভাইডেড বাই এই স্কার্ট, এটা থাকলো। এখন এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই দেখো, এখানে যদি ডেল ডেল এক্স দিয়ে এটা দিয়ে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, প্রথম রাশি দিয়ে ডিফারেন্সিয়েট যদি করা হয়, প্রথম রাশি দিয়ে এটা দিয়ে যদি ডিফারেন্সিয়েট করা হয় তাহলে কি হয়, এটাতে ডিফারেন্সিয়েট করলে পরে তোমার আই, তাহলে এ তো কমন যাচ্ছে, এ তো তোমার আছেই, সবার জন্যই এ আছে, ডিডিএক্স করলে পরে এখানে আই পি এক্স আগে চলে আসবে আর আই ডট তো আছেই, তাহলে আই পি এক্স টা আগে চলে আসবে, একে যদি আমরা ডিফারেন্সিয়েট করি এক্স এর সাপেক্ষে, তাহলে অন্যান্য রাশিগুলো দেখো ওয়াই জেড টি এগুলো 0 হয়ে যাবে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে। সুতরাং এক্স এর টার্মটাই থাকবে, দ্যাট ইজ আইপিএক্স টা সামনে আসবে, তারপরে হবে কত, আইপিএক্স আসলে পরে ওখানে ই টু দি পাওয়ার এই রাশিটা হবে, তাহলে আইপিএক্স ই টু দি পাওয়ার এই রাশি এটা থাকলো। তাহলে ওয়াই এর জন্য কত হবে, ওয়াই এর জন্য কত হবে, ওয়াই এর জন্য তোমার যদি আমরা এই রাশিটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে ওয়াই এর জন্যও তোমার থাকবে কত, আই আই আর আই বার তো থাকবে, এখানে আই থাকবে, তাহলে ওয়াই এর জন্য আমাদের এক্স এর জন্য আই আসবে, ওয়াই এর জন্য আই আসবে, এবং ওয়াই এর জন্য যেটা আসবে সেটা হবে হচ্ছে জে পি ওয়াই, এটা আসবে। আর কে এর জন্য আসবে, জেড এর জন্য আসবে জে কে পি জেড, এটা আসবে। কিন্তু সবার জন্য আইটা কমন থাকবে, এটাও কমন থাকবে, এটা আমরা এখানে নিয়ে আসলাম, এবং এই রাশিটা সবার জন্যই থাকবে ই টু দি পাওয়ার আই পি। আবার আমরা আগের মতো লিখলাম কারণ আমাদের ডিফারেন্সিয়েট এখন হয়ে গেছে, এখন আমরা আগের মতো পি ডট আর লিখে ফেলবো, পি ডট আর মাইনাস ই টি ডিভাইডেড বাই এই স্কার্ট, এটা থাকলো। এখন এখানে দেখো এটা সমান কত হচ্ছে আই আই, এই যে এই সবার ও এখানে আরেকটা কনস্ট্যান্ট ছিল এইচ কাট, কারণ এক্স এর নিচে ওয়াই এর নিচে এইচ কাট আছে, তার মানে এর নিচে একটা এইচ কাট হতো, তাহলে আই ডিভাইডেড বাই এইচ কাট, এখানে আমাদের কত হলো, এই এটার মানে কত, এটার মানেই তো হচ্ছে তোমার পি, এটার মানে হচ্ছে পি, তারপরে হচ্ছে আমাদের এ ই টু দি পাওয়ার এই রাশিটা মানে কত, এই রাশিটা মানে তো হচ্ছে তোমার হচ্ছে এই রাশিটা, এই রাশি মানে হচ্ছে সাই,
দ্যাট ইজ psi ফাংশন অফ আর টি। এটা বের হয়ে গেল ডেল psi আর টি, এটা বের হয়ে গেল দ্যাট ইজ ডেল্টা psi আর টি, এটা সমান, এটা বের হলো। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন ভরবেগ অপারেটরের মান কত পাচ্ছি? তাহলে psi আর টি আমরা তুলে দিলে আমরা ভরবেগ অপারেটরের মান যেটা পাবো সেটা হচ্ছে, সুতরাং আমরা এখান থেকে পি সমান কত পাবো? পি সমান পাবো হচ্ছে ডেল্টা ইকুয়াল টু, এখান থেকে আমরা পাবো ডেল্টা ইকুয়াল টু হচ্ছে আই বাই এইচ কাট পি ভেক্টর, ভরবেগ অপারেটর। এবং সেক্ষেত্রে সুতরাং ভরবেগ অপারেটর পি, এটা কত হবে? এটা হবে সমান তোমার এটা যদি এইচ কাট উপরে যায়, ওইদিকে যায়, তাহলে এইচ কাট ডেল্টা আছে। আর আই যদি আমি নিচে নিয়ে যাই তাহলে এইচ কাট বাই 1/i হয়ে যাবে। কিন্তু আই স্কোয়ার মানে কত? -1। তাহলে আমরা জানি আই স্কোয়ার মানে হচ্ছে -1। তাহলে সেক্ষেত্রে আমরা যদি উপরে আই স্কোয়ার দিই, আই স্কোয়ার দিলে তাহলে কি হবে আমাদের? আই স্কোয়ার দিলে -1, তাহলে মাইনাস উপরে একটা আসছে, আই কেটে যাচ্ছে, দ্যাট ইজ -i স্কোয়ার। তাহলে ভরবেগ অপারেটর ফাইনালি আমরা লিখতে পারবো হচ্ছে -i স্কোয়ার ডেল্টা। এটা হচ্ছে 4 নম্বর ইকুয়েশন। ভরবেগ অপারেটরের মান আমরা পেলাম। এখন ওই 3 নম্বর ইকুয়েশন যে আমাদের আছে, যে ইকুয়েশনটা, যে এটা 3 নম্বর ইকুয়েশন, একে এখন আমরা টি এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি, সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সুতরাং 3 কে ডিফারেন্সিয়েট যদি করি আমরা 3 এর সাপেক্ষে, দ্যাট ইজ psi আর টি, এটা ডিফারেন্সিয়েট কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে, ডেল ডেল টি, এটা সমান কত হবে? তাহলে টি এর সাপেক্ষে যেহেতু ডিফারেন্সিয়েট, দেখো তাহলে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা মানেই হচ্ছে তোমার -ω/t -e/h কাট টি, এই রাশিটা আসবে আগের রাশি, আর আইটা আছে, তাহলে -i/e/h কাট -i/e ডিভাইডেড বাই h কাট ইনটু এই রাশি। তাহলে ওকে ডিফারেন্সিয়েট করলে আমাদের যেটা দাঁড়ায় সেটা হচ্ছে -i/e ডিভাইডেড বাই h কাট a e টু দি পাওয়ার i p ডট r মাইনাস et ডিভাইডেড বাই h কাট, ওই সম্পূর্ণটুকু আসবে পরে। তাহলে এখান থেকে দেখো -i ডিভাইডেড বাই h কাট ই, আর এই রাশিটুক মানে কত? এই সম্পূর্ণ রাশি মানে হচ্ছে psi আর টি, দিস ইজ psi আর টি। তাহলে এখান থেকে আমরা তাহলে শক্তি অপারেটর ই এর মানটা কত পাবো? ই এর মানটা পাবো হচ্ছে, সুতরাং শক্তি অপারেটর ই, এই শক্তি অপারেটর যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে psi আর টি চলে গেল ডেল ডেল টি, তাহলে হচ্ছে মাইনাস, তাহলে এখান থেকে এটা পাবো হচ্ছে -i ডিভাইডেড বাই h কাট, এটা সমান হচ্ছে ডেল ডেল টি, psi আর টি দুদিক থেকে তুলে দিলাম। তাহলে সুতরাং ই, শক্তি অপারেটর ই যেটা পাওয়া যাবে, এইচ কাটটা উপরে যাবে, আইটা আসবে মাইনাস স্কোয়ার আই স্কোয়ার থাকলো, তাহলে এখানে হবে আই এইচ কাট ডেল ডেল টি। এটা হচ্ছে আমাদের শক্তি অপারেটর। তাহলে এর আগে যেটা পেলাম সেটা হচ্ছে ভরবেগ অপারেটর পেলাম, এবার আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের শক্তি অপারেটর পেয়ে গেলাম। এই অপারেটর গুলো দেখো, এর আগে আমরা যে অপারেটরের মান, ভরবেগ অপারেটর এবং শক্তি অপারেটরের যে মান লিখেছিলাম, এই দুইটাকে আমরা ব্যবহার করেছিলাম, কিন্তু কিভাবে আসলো সেটা আমরা দেখেছিলাম না। এখন খেয়াল করো যে এগুলো কিভাবে আসলো শ্রোডিঞ্জার ইকুয়েশন প্রতিপাদন করতে গিয়ে। তাহলে দিস ইজ ইকুয়েশন নাম্বার 5। এখন আমরা জানি মুক্ত কণার ক্ষেত্রে যদি কণাটা মুক্ত হয় বা সিস্টেমটা মুক্ত হয়, তাহলে মুক্ত কণার ক্ষেত্রে কণা হলে তোমার তার শক্তিটা কত হবে? শক্তি আমরা জানি হচ্ছে p²/2m ইকুয়াল টু, মানে মুক্ত কণার শক্তি মানে সম্পূর্ণ শক্তি কাইনেটিক এনার্জি। মুক্ত কণার সংজ্ঞা কি? ইকুয়াল টু আমরা জানি কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। মুক্ত কণার ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি 0, দ্যাট ইজ সম্পূর্ণ শক্তি, মুক্ত কণার সম্পূর্ণ শক্তি গতিশক্তি।
আর গতিশক্তি আমরা জানি হচ্ছে ভরবেগের সাথে সম্পর্ক p²/2m। তাহলে আমরা এখানে সরাসরি এটা লিখলাম। এখন এখানে কিন্তু অপারেশন করি, সাই এর উপরে অপারেট করি, তাহলে কি হবে, ই সাই আর টি ইকুয়াল টু p²/2m সাই আর টি, এটা হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা এখন যেটা লিখতে পারি সেটা হচ্ছে, বা সুতরাং আই ই মানে কত, ই এর মানটা বসিয়ে দেই, আই এইচ কাট ডেল ডেল টি, তাহলে আই এইচ কাট ডেল ডেল টি, তাহলে এখানে সাই আর টিটা লিখতে হবে, সাই আর টি, আর p²/2m, p² মানে পি মানে কত, পি মানে হচ্ছে মাইনাস আই স্কয়ার ডেল, তাহলে মাইনাস আই এইচ কাট ডেল হোল স্কয়ার নিচে 1/2m সাই আর টি। তাহলে এক্ষেত্রে আমরা এটাকে একটু যদি ইয়ে করে লিখি, সেটা কত হবে, আই এইচ কাট ডেল সাই আর টি ডিভাইডেড বাই ডেল টি ইকুয়াল টু, মাইনাস স্কোয়ার দিলে মাইনাস হবে আর আই স্কোয়ার দিলে মাইনাস হয়, দ্যাট ইজ এখানে একটা মাইনাস থেকে যাচ্ছে, মাইনাস এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই 2m টা এদিকে আসলো 2m সাই আর টি। তাহলে এটা আমরা ব্যবহার করলাম কোথায়, তোমার ই এবং ই অপারেটরের মান এবং পি অপারেটরের মান 4 এবং 5 থেকে ওই দুটা মান এনে এই শক্তি কণার মুক্ত কণার শক্তির ভিতর বসিয়ে দিলে এই ইকুয়েশনটা আমরা পেয়ে গেলাম। এই ইকুয়েশনটাকেই বলা হবে হচ্ছে মুক্ত কণার জন্য শ্রোডিঞ্জার ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনটা হচ্ছে আমাদের, দিস ইজ ইকুয়েশন নাম্বার হচ্ছে 6। এটাই হচ্ছে আমাদের কি মুক্ত কণার জন্য শ্রোডিঞ্জার ইকুয়েশন, সংক্ষেপে এস লিখলাম। এটাকে মুক্ত কণার জন্য শ্রোডিঞ্জার ইকুয়েশন বলা হয়। তো কণাটি মুক্ত না হলে কি হবে, কণাটি মুক্ত না হলে, তার মানে সেখানে পোটেনশিয়াল যদি থাকে, মুক্ত না হলে কি হবে, মুক্ত না হলে সেখানে বিভব শক্তি থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা মোট শক্তি, ওই কণাটির মোট শক্তি কত লিখতে পারবো, মোট শক্তি মানেই হচ্ছে কণাটার গতিশক্তি প্লাস তোমার কি শক্তি, এখানে ভরবেগ ভেক্টর হবে না, তাহলে ই মানে হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি বা ভি, এটা লেখা যায়। তাহলে ভি পোটেনশিয়াল ইজ দ্য ফাংশন অফ আর এন্ড টি, এটা লেখা যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে ই সমান লিখতে পারি হচ্ছে, এটাকে এখন আমরা অপারেটর হিসেবে যদি লিখি তাহলে এইভাবে লিখতে হবে। তাহলে সেই ক্ষেত্রে কে মানে হচ্ছে p² ডিভাইডেড বাই 2m প্লাস ভি আর টি, ভি অপারেটর দিতে হবে, অপারেটর চিহ্ন দিতে হবে। আর ই হ্যামিল্টনিয়ান মোট শক্তি অপারেটরকে, যখন আমরা মোট শক্তি অপারেটরকে বলা হয় হলো হ্যামিল্টনিয়ান অপারেটর, আমরা এটাকে এইচ দিয়ে লিখতে পারি। তাহলে সুতরাং এইচ সমান হচ্ছে p²/2m প্লাস ভি আর টি, যদি সেখানে পোটেনশিয়াল থাকে বা কণাটি মুক্ত যদি না হয়, পোটেনশিয়াল থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে আবার লেখা যায়, তাহলে এইচ অপারেট যদি করি সাই আর টি কে, তাহলে সাই আর টি ইকুয়াল টু মাইনাস পি, মানে পি এর মান বসিয়ে দিই আমরা, তাহলে মাইনাস এইচ কাট স্কয়ার বাই 2m আসবে ডেল স্কয়ার প্লাস ভি আর টি, এই যে ভি আর টিটা এক্সট্রা থেকে যাচ্ছে এখানে, ইন্টু এখানে এটা থাকলো, এর সাথে আমরা সাইকে অপারেট করছি, তাহলে সাই আর টি, তাহলে এইচ সাই ইকুয়াল টু এই রাশিটা সাই, এই রাশি পি এর মানটা আমরা বসিয়ে দিলাম।
বসিয়ে দিলে তাহলে এখান থেকে এখন আমরা যেটা পাবো সেটা পাবো হচ্ছে IH কাট ডেল এইচ, মানে টোটাল এনার্জি, হ্যামিল্টনিয়ান অপারেটর বলা হয়। তাহলে IH কাট এইটা সমান হ্যামিল্টনিয়ান অপারেটরকে যদি আমরা লিখি মানে মোট শক্তি অপারেটর, তাহলে এটাকে লেখা যাবে হচ্ছে তোমার এটা সমানিত হচ্ছে ই ছিল। তাহলে এর মানটা বসিয়ে দেই। এর মান হচ্ছে তোমাদের IH কাট ডেল ডেল টি, আর এখানে একটা থাকবে অপারেট করছে যেহেতু তাহলে সাই RT এটা থাকবে। তার মানে এই ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি যে ওইটা IH কাট, এটা আমরা এখানে নিয়ে আসলাম, এটা নিয়ে আসলাম এখানে IH কাট ডেল ডেল টি সাই RT এটা ইকুয়াল হচ্ছে মাইনাস এইচ কাট স্কয়ার বাই 2m ডেল স্কয়ার, মানে এই রাশিটা, প্লাস ভি ভি আর টি, এর সাথে হচ্ছে আমাদের কি হবে সাই RTটা থেকে যাবে। এটা হচ্ছে মুক্ত কণার দ্যাট ইজ, যদি আমাদের পোটেনশিয়ালটা থাকে, কণাটা যদি মুক্ত না হয়, কণা হচ্ছে এক কোনো পোটেনশিয়ালের আন্ডারে গতিশীল হয়, বিভব শক্তির আন্ডারে গতিশীল, তাহলে এটা হবে। এটা হচ্ছে আমাদের শ্রোডিঞ্জার ইকুয়েশনের সাধারণ আকার। সাধারণ আকারে শ্রোডিঞ্জার ইকুয়েশন এটাই। তাহলে দেখো এই ইকুয়েশন মুক্ত কণার জন্য এখানে কোনটা নেই, মুক্ত কণার জন্য শুধু I স্কয়ার ডেল ডেল আর বাই টি এটা আছে, মাইনাস এইচ স্কয়ার বাই 2m সাই RT আছে, শুধু এই পোটেনশিয়ালের ফাংশনটা মুক্ত কণার ক্ষেত্রে থাকবে না। যেহেতু মুক্ত কণায় মুক্ত, তার মানে তার উপরে কোনো পোটেনশিয়াল বা বিভব শক্তি কার্যকরী নয়। তো এই ইকুয়েশনটা আমাদের সেই কাঙ্ক্ষিত শ্রোডিঞ্জার ইকুয়েশন, যেটাকে বলা হয় কোয়ান্টাম মেকানিক্সের হাতিয়ার। এই শ্রোডিঞ্জার ইকুয়েশন ব্যবহার করে নির্দিষ্ট সময় পর আমরা কণাটা কোথায় অবস্থিত, বা ওই কণাটার বিভিন্ন এনার্জি, ভরবেগ, সরণ, বিভিন্ন ধরনের রাশিগুলো আমরা এখান থেকে জানতে পারি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। এটা নিয়ে তোমরা বিভিন্ন বই আছে তোমাদের, এই বইগুলো ভালো করে দেখবে, শ্রোডিঞ্জার ইকুয়েশনটা প্রতিপাদন করা শিখবে। ইনশাল্লাহ এর পরের দিন আমরা অন্য কোনো পরবর্তী লেকচার নিয়ে হাজির হব। সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকি, আমরা সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।